এইবার আসেন পরের ইস্যু। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমের UNDPKO এটার যে নির্দেশিকা সেটা গুরুতরভাবে লঙ্ঘন করে দেশবাসীর বিরুদ্ধে এই বিশ্ব সংস্থার লোগোযুক্ত সাজোয়া যান ব্যবহার করছে, যেটাকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বলা হয়। অনেক ক্ষেত্রে বিজেপি, পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলো মোতায়েনকৃত সামরিক বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই সুযোগ নিয়ে এই সকল বাহিনী প্রতিবাদী নিরীহ নাগরিকদের উপরে নির্বিঘ্নে নিপীড়ন চালাইছে। ভিডিও চিত্রে আরো দেখা গেছে যখন নিরস্ত আন্দোলনকারীরা আক্রান্ত হচ্ছিল তখন সেনাবাহিনী কোথাও তাদের রক্ষার জন্য আগায় আসেনি, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলা কোথাও কোণঠাসা হয়ে পড়লে সেনাবাহিনী সেখানে জনতার উপরে আক্রমণ চালাইছে, অগণিত গুলি ছুটছে এবং এতে অজস্র মানুষ হতাহত হয়েছে। 7 নাম্বার পয়েন্ট, যখন সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তখন কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো স্পষ্টভাবে সংজ্ঞায়িত হওয়া প্রয়োজন। সাধারণত এই ধরনের অভিযানে সুপিরিয়র ফোর্স অর্থাৎ সেনাবাহিনী নেতৃত্ব দেয়। তবে 2024 সালের জুলাই আগস্ট মাসে সেনাবাহিনী অধীনস্থ বাহিনী হিসেবে কাজ করছিল নাকি তারা নিয়ন্ত্রণ গ্রহণ করছিল সেটা তাদের বক্তব্যে স্পষ্ট না। এছাড়া এই অভিযান পরিচালনার জন্য কোনো যৌথ কমান্ড সেন্টার গঠিত হয়েছিল কিনা সে বিষয়ে সেনা সদর নিশ্চুপ থেকে কোনো একটা বড় সত্য আড়ালে রাখতে চাইছে। গত বছরের আন্দোলন বিক্ষুব্ধ সময় জুলাই মাসের 3য় সপ্তাহের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ক্যান্টনমেন্টগুলোকে কেন্দ্র করে সেই অঞ্চলের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সাধন এবং নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পিত হয়েছিল সংশ্লিষ্ট জিওসিদের উপরে। আমার বিনীত প্রশ্ন, এই বিষয়ে জেনারেল সাহেবেরা তাদের প্রতিক্রিয়াপত্রে এখন কেন কোনো কথা বলতেছেন না? 8 নাম্বার, সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে যখন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো একত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিশেষ করে যাত্রাবাড়ি এলাকা সাফ করতে যৌথ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা সেখান থেকে দমনকারীদের সামরিক কৌশলগত সহায়তা প্রদান করছিল যাতে পুলিশ, র্যাব সহ মাঠে নামা অন্যান্য নিপীড়নকারী শক্তিগুলো নিরাপদে আন্দোলনকারীদের উপরে সাঁড়াশি আক্রমণ চালাইতে পারে। সেদিন বিক্ষোভরত শিক্ষার্থী জনতার উপরে চালানো অভিযানে সেনাবাহিনী প্রাণঘাতী গুলি ছুড়ছে, সেখানে তারা বহু প্রতিবাদকারীকে হতাহত করে ছত্রভঙ্গ করছে। 9 নাম্বার, 2024 সালের 22 জুলাই সেনাপ্রধান যাত্রাবাড়ি পরিদর্শন করেন। সেখানে 17 থেকে 21 জুলাইয়ের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গিয়ে ঘোষণা করেন হাইওয়ে ক্লিয়ার্ড, যা স্পষ্টতই প্রমাণ করে এই অভিযান তার নেতৃত্বে পরিচালিত হয়েছে। অথচ তারাই দাবি করতেছে খুনি হাসিনা নাকি সেনাবাহিনীকে শুধুমাত্র জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করছিল। যদি তাই হয় তাহলে সেনাপ্রধান এই ক্ষেত্রে তার সীমার অতিরিক্ত আচরণ করে দেশের প্রচলিত আইন কানুন এবং রাষ্ট্রাচার লঙ্ঘন করছেন। সেদিন তার যাত্রাবাড়ি পরিদর্শন এবং একই সময় সেখানে আইজিপি এবং র্যাবের মহাপরিচালকের উপস্থিতিকে একটা কাকতালীয় ঘটনা হিসেবে দেখানোর অপচেষ্টা হয়েছে, যা থেকে বোঝা যায় তারা এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে এবং জাতিসংঘকে বোকা এবং নির্বোধ মনে করে। 10 নাম্বার, সেনা সদর দপ্তরের প্রতিক্রিয়া 2(খ)(1) অনুচ্ছেদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। তবে এটা গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো অভিযান সংক্রান্ত আদেশ বা অপারেশনাল অর্ডার জারি করে না। এই দায়িত্ব সশস্ত্র বাহিনী বিভাগের উপরে ন্যস্ত। তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে, পিএসও, এএফডি-কে হয়তো পাশ কাটায় দেওয়া হয়েছে। হয়তো সেই সময় এএফডির কোনো ভূমিকাই ছিল না, কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এএফডি-কে। 11 নাম্বার, জনপরিসরে প্রদর্শিত বিভিন্ন ভিডিওতে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং সদস্যদের দ্বারা পরিকল্পিত টার্গেট কিলিং এর নির্মম দৃশ্য দেখা গেছে। এছাড়া 2টা ব্রিগেডের কমান্ডারকে গণমাধ্যমের সামনে খুবই উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। যদিও সেনাপ্রধান এই সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক তদন্ত, আদালত, কোর্ট অফ ইনকোয়ারি গঠনের খবর পাওয়া যায়নি। তারা এখনো সামরিক বাহিনীতে কাজ করতেছে।